ওকে, তো তাহলে এখন এখানের জন্য খেয়াল করি, প্রথমে কি ম্যাগনেটিজম এন্ড ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার নাম্বার 20। প্রথমে আমরা আসলে এই জায়গাগুলিতে ইউনিট 6 এ এখানে আমাদের কি কি বলতেছে আমরা দেখি। ফার্স্ট অফ অল কি কি জানা লাগবে, লেটস সি। Know that magnets repel and attract other magnets and attract magnetic substances। মানে কি, ম্যাগনেট আর ম্যাগনেটের মধ্যে, যে দুইটা ম্যাগনেটের মধ্যে অ্যাট্রাকশনও হতে পারে, রিপালশনও হতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? কোন পোলস গুলা ফেস করে আছে। যদি সিমিলার পোলস গুলি ফেস করে থাকে সো তখন কি হবে, লাইক পোল উইল রিপেল ইচ আদার। আর যদি অপোজিট পোলস গুলি ফেস করে থাকে তো তখন কি করবে, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। তো এমন টাইপের ব্যাপার। দেন আর যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যে যারা নাকি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তাদেরকে আমরা কি বলি, যারা নাকি ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে। ওকে, সো তাহলে ম্যাগনেট অলওয়েজ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু অন্য আরেকটা ম্যাগনেট যদি হয় তো তখন ডিপেন্ড করে যে অ্যাট্রাকটিভ ফোর্সও হতে পারে, রিপালসিভ ফোর্সও হতে পারে, ডিপেন্ড করে যে কোন পোলস গুলি একজনের সাথে আরেকজন ফেস করে আছে এমন। এরপরে describe the properties of magnetically hard and magnetically soft materials। এই ব্যাপারগুলি কেমন ছিল? হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাদেরকে বলি? হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলো তারা যাদেরকে ম্যাগনেটাইজ করা অনেক কষ্ট। মানে কি, কোন একটা কিছুকে আমরা কিভাবে ম্যাগনেটাইজ করি, ফার্স্টে আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট নেই, দেন এই পার্মানেন্ট ম্যাগনেটের কি থাকে, নিজের চারপাশে একটা ফিল্ড থাকে যেটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। যেরকম ওই দিন যে ইলেকট্রিসিটি পড়ানোর সময় মাহফুজ জিজ্ঞাসা করছিল যে ইলেকট্রিক ফোর্স, যে অ্যাট্রাকশন রিপালশন চার্জ পার্টিকেল গুলোর মধ্যে কিভাবে কাজ করে, বিকজ অফ দেয়ার ইলেকট্রিক ফিল্ড। তো এরকম ম্যাগনেটিক অবজেক্টের চারপাশে কি থাকবে, এরকম ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আসলে বড় হলে একটা বড় একটা সারপ্রাইজ পাবা, বুঝছো মাহফুজ? বড় হলে কি পাবা, দেখবা যে ম্যাগনেটিক ফিল্ড বলতে আসলে কিছু নাই। ম্যাগনেটিক ফিল্ড আসলে ইলেকট্রিক ফিল্ডের একটা স্পেশাল ভার্সন, বুঝছো? অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডই সব। ম্যাগনেটিক ফিল্ডটা কি, ম্যাগনেটিক ফিল্ড ইজ আ স্পেশাল ভার্সন অফ ইলেকট্রিক ফিল্ড। কিসের স্পেশাল ভার্সন? যেসব চার্জ পার্টিকেল গুলি স্টেশনারি থাকে, যেসব চার্জ পার্টিকেল গুলি স্টেশনারি থাকে তাদের চারপাশে শুধু ইলেকট্রিক ফিল্ড হয়। কিন্তু যেসব চার্জ পার্টিকেল গুলি মুভমেন্টে থাকে, মানে যেসব চার্জ পার্টিকেল মুভ করে, মুভমেন্টে থাকে, তাদের চারপাশে যে ইলেকট্রিক ফিল্ডটা হয় ওইটা কি হয়, দোজ আর অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডস। বুঝতে পারছো? আমরা এমন একটা কথা বলছিলাম, মনে আছে, যে একটা মুভিং চার্জ পার্টিকেলের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ওইটা আসলে কি, ইলেকট্রিক ফিল্ডটাই আমাদের আসলে একটা স্পেশাল ভার্সন অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কনভার্ট হয়, যেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে বলি। ওগুলো তোমরা আস্তে আস্তে বড় হলে তখন আরো সিগনিফিকেন্স গুলো বুঝবা কিভাবে কি আসতেছে। ওকে, তো এখন যেটা বলতেছিলাম যে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মানে কি। ওয়ালাইকুম আসসালাম তানভীর। সো তাহলে হার্ড এন্ড সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলাকে ম্যাগনেটাইজ করা অনেক কষ্ট, এন্ড একবার ম্যাগনেটাইজ হয়ে গেলে তাদেরকে ডিম্যাগনেটাইজ করা অনেক কষ্ট। ঠিক আছে? তো তার মানে কি, তার মানে ব্যাপারটা হলো এরকম যে তাদেরকে অনেক কষ্ট করে ম্যাগনেটাইজ করা লাগে, কিন্তু একবার ম্যাগনেটাইজ করার পর তারা কি করে, তাদের ম্যাগনেটিজমটাকে রিটেইন করে, ধরে রাখে। ওকে, সো তাহলে তাদেরকে দিয়ে কেমন টাইপের ম্যাগনেট বানানো যায়, পার্মানেন্ট ম্যাগনেট বানানো যায়, বিকজ তারা কি করতে পারে, নিজেদের ম্যাগনেটিজমটাকে রিটেইন করতে পারে, ধরে রাখতে পারে। আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালতে কি হবে, অপোজিট জিনিসটা, যে যাদেরকে কি করা যায়, অনেক ইজিলি ম্যাগনেটাইজ করা যায়, আর যাদেরকে অনেক ইজিলি ম্যাগনেটাইজ করা যাবে তারা কি হবে, অনেক ইজিলি ডিম্যাগনেটাইজড হয়ে যাবে, তাই না? ওয়ালাইকুম আসসালাম মোনায়েজা। সো তাহলে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর দোজ যাদেরকে ম্যাগনেটাইজ করা অনেক কষ্ট, ডিম্যাগনেটাইজ করা অনেক কষ্ট। অন দ্য কন্ট্রারি, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর ইজি টু ম্যাগনেটাইজ এন্ড ইজি টু ডিম্যাগনেটাইজ। এই নিউডিয়াম ম্যাগনেটস তারা অনেক বেশি এক্সপেন্সিভ, বিকজ তাদের ম্যাগনেটিজমটা অনেক বেশি স্ট্রং থাকে। যত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হয় তাদেরকে তত বেশি এক্সপেন্সিভ নেওয়া হয়, বিকজ তাদের দিয়ে অনেক টাইপের অ্যাপ্লিকেশন করা যায়, বুঝছো, এরকম নিউডিয়াম ম্যাগনেট গুলা দিয়ে। তো স্ট্রেংথ অফ দা ম্যাগনেটিক ফিল্ড ওরকম বাড়ানোর জন্য আমাদের স্পেশাল কয়েকটা কাজ করা লাগে, যে স্ট্রং আর একটা ম্যাগনেটের থ্রুতে বানাইতে হয় এন্ড এভরিথিং।
তো ওগুলা জিনিস খুবই কষ্ট হয় আর কি। তো যেটা তোমার যত বেশি টাফ হবে বা রেয়ার হবে বানানো, ওগুলা কি হয়, প্রাইস বেড়ে যায়। রেয়ারিটি যত বাড়ে প্রাইস তত বাড়ে, এমন টাইপের ব্যাপার, বুঝছো? এরপরে আমাদের মোস্ট কমন একটা এক্সপেরিমেন্ট, কিসের এক্সপেরিমেন্ট? ইনভেস্টিগেট দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন ফর আ, কি বলে, ফর আ পার্মানেন্ট বার ম্যাগনেট এন্ড বিটুইন টু বার ম্যাগনেটস। সো তাহলে একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন একটা এক্সপেরিমেন্টের থ্রুতে ইনভেস্টিগেট করা যায়। কিভাবে এই জিনিসটা আমরা একটা এক্সপেরিমেন্টে এখান থেকে দেখি কি বলতেছে। দেখ, ইনভেস্টিগেট দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্নস অফ বার ম্যাগনেটস। কি করব? প্লেস আ বার ম্যাগনেট বিটুইন টু বুকস এন্ড প্লেস আ শীট অফ পেপার অর থিন কার্ড ওভার ইট। তো তাহলে এই যে ম্যাগনেটটা হলো পেপারের নিচে আছে, আর পেপারের উপরে বা কার্ডের উপরে কি করা হচ্ছে, আয়রন ফিলিং এরকম স্প্রিংকেল করা হচ্ছে। তো তাহলে স্প্রিংকেল সাম আয়রন ফিলিংস অন দ্য পেপার অ্যাবভ দ্য ম্যাগনেট। দেন কি করব, একটু ট্যাপ করব, জেন্টলি একটু ট্যাপ করব, তাহলে যেন আয়রন ফিলিং গুলা কি করে, একদম ম্যাগনেটিক ফিল্ড গুলা যেখানে যেখানে আছে ওখানে যেন কনসেন্ট্রেট হয়ে যায়। তো তাহলে ট্যাপ দ্য পেপার ভেরি জেন্টলি, দ্য আয়রন ফিলিংস উইল মুভ টু শো দ্য ফিল্ড প্যাটার্ন। এইখানে অনেকজনেরই কনফিউশন থাকে, কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন চেক করতে গেলে আমি দেখি মাঝে মাঝে তোমাদের এই ভুলটা। কি ভুল? অনেকজনই ভাবে যে আয়রন ফিলিং দিয়ে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও বের করতে পারো। নো, তুমি আয়রন ফিলিং দিয়ে জাস্ট কি পাবা মোনাইজা? আয়রন ফিলিং দিয়ে ইউ উইল অনলি গেট দ্য প্যাটার্ন, যে শেপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড কেমন, এই জিনিসটা পাবা। বাট হাউ টু ফাইন্ড দ্য ডিরেকশন, ডিরেকশনটা বের করার জন্য তোমার কি করা লাগবে? ইউ হ্যাভ টু ইউজ কম্পাস। এক্সেলেন্ট। তো তাহলে তোমার কি করা লাগবে? ইউ উইল হ্যাভ টু ইউজ প্লটিং কম্পাস, যেটা দিয়ে তুমি কি করতে পারবা, ইউ ক্যান ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো তাহলে অর অল্টারনেটিভ যে প্রসেসটা বলতেছে, প্লেস আ বার ম্যাগনেট অন আ পিস অফ পেপার। এই যে বার ম্যাগনেটটা এবার পেপারের উপরে রাখা হয়েছে। দেন কি করব? প্লেস আ লার্জ নাম্বার অফ স্মল কম্পাসেস অন পেপার নিয়ার দ্য ম্যাগনেট। তো কম্পাস গুলো এরকম রাখতেছে, যে কম্পাস গুলো এমন রাখতেছি। দেন কম্পাস গুলা কি করতেছি, এরো গুলা যেখানে যেখানে পয়েন্ট করতেছে ওই এন্ডে আবার আরেকটা কি করতেছি, এরো গুলা যেখানে যেখানে পয়েন্ট করতেছে ওখানে আমরা আরেকটা কম্পাস রাখতেছি। সো কম্পাস গুলা এন্ড টু এন্ড এরকম কানেক্ট করে দিলে তখন কি পেয়ে যাব, ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন প্লাস ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও পেয়ে যাব। ঠিক আছে? বলতেছে কি, look carefully at the pattern shown by the needles of the compasses. Repeat the experiment using two bar magnets, placing them about 5 centimeter. তো একটা সিঙ্গেল বার ম্যাগনেটের জন্য তো প্যাটার্ন বের করলাম, মাল্টিপল বার ম্যাগনেটের জন্য বের করতে পারি। যে মনে করো দুইটা বার ম্যাগনেট আছে, তো দুইটা বার ম্যাগনেটকে 5 সেন্টিমিটার দূরে রাখলাম। দেন দুইটা বার ম্যাগনেট, সরি দুইটা নট দিলাম কেন, এখন দুইটা বার ম্যাগনেট এটা নর্থ নর্থ ফেস করে থাকতে পারে, অর নর্থের সাথে সাউথ ফেস করে থাকতে পারে। যেটাই তুমি করো কোনো প্রবলেম না, তুমি যেটা বের করতে চাও আর কি। এখন কি করবা, এখন এই মাঝে দিয়ে এরকম কম্পাস গুলা বসাবা। দেন কম্পাস গুলি বসায় দেখবা যে তোমার ফিল্ডের প্যাটার্নটা কেমন হয়। জাস্ট কি করা লাগবে, একটাই কাজ করা লাগবে, যে ফলো দা ডিরেকশন শোন বাই দা কম্পাস। যে কম্পাস যে ডিরেকশনটা শো করবে ওই ডিরেকশনটাই ফলো করব। দেন ইভেন্চুয়ালি কি পেয়ে যাব, ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন এন্ড তার ডিরেকশন দোনোটাই পেয়ে যাব। কি ইউজ করে? কম্পাস ইউজ করে। কিন্তু আয়রন ফিলিং এর ল্যাকিংটা কোথায় মুবাশিরা? আয়রন ফিলিং এর ল্যাকিংটা হলো ওখান থেকে আমরা কি পাবো না, ডিরেকশনটা পাবো না, তাই না? তো তাহলে এইগুলা গেল আমাদের এক্সপেরিমেন্টটা, যে কথাটা 3 নাম্বার পয়েন্টে ছিল। দেন বলতেছে আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম ম্যাগনেটিক ফিল্ড লাইন। ম্যাগনেটিক ফিল্ড লাইন টার্মটা আসলে কি বোঝায়? যে দেয়ার ইজ আ রিজিয়ন অফ স্পেস, ওকে, দেয়ার ইজ আ রিজিয়ন অফ স্পেস অ্যারাউন্ড আ ম্যাগনেট, যেখানে কি করবে, ওই ম্যাগনেটটা তার ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। সো তাহলে ওই রিজিয়ন অফ স্পেস এর মধ্যে যদি তুমি কোনো ম্যাগনেটিক বডি রাখো, ইদার সে অ্যাট্রাক্টেড হবে বা রিপেলড হবে, ডিপেন্ড করে যে তুমি কাকে রাখতেছো আর কোন পোলটা ফেস করে রাখতেছো। তো ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কি? দিস শোজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স, যে এই জায়গাটার মধ্যে কি আছে, সে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করতে পারে এমন একটা টেরিটরি কি করা হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন দিয়ে
রিপ্রেজেন্ট করা হয়। যে আমরা যদি এখানের মধ্যে দেখি ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস, ম্যাগনেটিক ফিল্ড লাইন কি জিনিস, এরকম। এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস ডোন্ট রিয়েলি এক্সিস্ট, এটা জাস্ট কি আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য, বাট দে হেল্প আস টু ভিজুয়ালাইজ দ্য মেইন ফিচার্স অফ ম্যাগনেটিক ফিল্ড। যেটা কি, ইট ইজ অ্যাকচুয়ালি আ রিজিয়ন অফ স্পেস অ্যারাউন্ড আ ম্যাগনেট, যেখানে সে কি করবে, তার ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করবে। এরপরে কাজটা কি, নো দ্যাট ম্যাগনেটিজম ইজ ইনডিউসড ইন সাম ম্যাটেরিয়ালস when they are placed in a magnetic field। এই যে বলছিলাম যে এরকম যে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করা কষ্ট, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করা ইজি। মানে কি, যারা ইনিশিয়ালি ম্যাগনেট না, তাদেরকেও কি করা যায়, ম্যাগনেটে কনভার্ট করা যায়। হাউ টু ডু দ্যাট, বাই ইনডিউসিং ম্যাগনেটিজম। কি করি আমরা, যাকে ম্যাগনেট বানাইতে চাই তাকে অলরেডি এক্সিস্টিং কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অনেকক্ষণ ধরে প্লেস করে রাখবো। তো তখন কি হবে, তখন ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলার জন্য ওই ম্যাটেরিয়ালটা যাকে ম্যাগনেট বানাইতে চাচ্ছি তার মধ্যে কি হয়ে যাবে, তার মধ্যে সুন্দর মতো লাইনগুলি অ্যালাইন হয়ে যাবে। তো তখন কি হবে, দ্যাট অবজেক্ট যাকে ম্যাগনেট বানাইতে চাচ্ছে সেও ম্যাগনেটাইজ হয়ে যাবে। এই জিনিসটা যদি আমরা দেখি, induced magnetism, এখানের মধ্যে কাজটা কি, if we place an object made from magnetic material, for example an iron nail, inside a magnetic field, সে তখন কিসে কনভার্ট হয়ে যায়, it becomes a magnet. We say that magnetism has been induced in the nail। কেন, যেহেতু আয়রন ইজ আ সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ইনডিউসড ম্যাগনেটিজমটা টেম্পোরারি এন্ড ডিসঅ্যাপিয়ার হয়ে যায় যখন নাকি পার্মানেন্ট ম্যাগনেটটা সরায় নেই। কিন্তু if the nail is made from magnetically hard materials such as steel, সে কি করবে, তার ম্যাগনেটিজমটাকে ধরে রাখবে ইভেন আফটার চেঞ্জিং অর ইভেন আফটার রিমুভিং দ্য পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড, এরকম। আর এই যে এই জিনিসটা তো আমরা লিখে রাখছিলাম তাই না মাহফুজ, এই যে a moving charged particle has a magnetic field around it, ওই ব্যাপারটাতে বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড আসলে ইলেকট্রিক ফিল্ডেরই একটা স্পেশাল ভার্সন। ওকে, তো ওইসব ব্যাপারগুলো আমরা বড় হইলে আরো ডিটেইলসে পড়বো, ম্যাথস আছে এন্ড এভরিথিং, তো ওইসব জিনিসগুলো নিয়ে পরে আসবে। ওকে, এরপর কি বলতেছে, describe how to use two permanent magnets to produce a magnetic, কি বলে, uniform magnetic field pattern। uniform magnetic field মানে কি, uniform magnetic field মানে হলো field lines will be equidistant and parallel to each other। মানে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা কি থাকবে, সমান সমান থাকবে, তাই না? তো তাহলে এটাকে আমরা কি বলি, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলি। না, হাউ টু প্রডিউস আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, কি করব, hold two bar magnets with opposite poles facing each other। তো তখন তাদের মাঝে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে এটা কি হবে, there will be a certain region that will be uniform, মানে ফিল্ড লাইনগুলি ইকুইডিস্টেন্ট থাকবে, মানে একজনের সাথে আরেকজন ইকুয়ালি সেপারেটেড থাকবে এন্ড কি হবে, প্যারালাল থাকবে একজনের সাথে আরেকজন। দেন বলতেছে, know that electric current in a conductor produces a magnetic field around it। যে কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তো তখন ওয়্যারের চারপাশে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। যে একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, সো তার চারপাশে কি হবে, তার চারপাশে এরকম সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো এখন একটা স্ট্রেট ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় ওইটার প্যাটার্ন কিভাবে বের করে, যে ডিরেকশন কিভাবে বের করব, যারা এখানের জন্য আমাদের একটা রাইট হ্যান্ড গ্রিপ রুল ছিল, তাই না? যে এখানের মধ্যে আমাদের রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস, কি করব, রাইট হ্যান্ডের থাম্ব নিয়ে কারেন্টের ডিরেকশনে আমরা পয়েন্ট করব, আর বাকি চারটা আঙুল যেদিকে কার্ল করবে ওইটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো তাহলে কারেন্টটা যদি উপরে যায় তো তখন দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এমন আসে, তাই না? রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করলে পরে আমরা কি করতে পারবো, এরকম একটা স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন কেমন হয় এই জিনিসটা বের করতে পারবো, রাইট? দেন ফিজিক্স অনলি, যেটা আমাদের স্পেসিফিক্যালি ওরকম লার্নিং অবজেক্টিভের মধ্যে না, কিন্তু জানলে পরে ভালো, কোনগুলা, ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ ইলেকট্রোম্যাগনেট, যে একটা ইলেকট্রোম্যাগনেট কিভাবে বানানো যায়।
প্রথমে হলো ইলেকট্রোম্যাগনেট মানেটা কি? ইলেকট্রোম্যাগনেট মানে হলো ইলেকট্রিসিটি দিয়ে বানানো ম্যাগনেট। মানে আমরা কি করব, ইলেকট্রিসিটি অন করলে ম্যাগনেট হিসেবে কাজ করবে, ইলেকট্রিসিটি অফ করে দিলে ম্যাগনেটিজম চলে যাবে, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে, তো হাউ টু মেক দোজ, একটা সফট আয়রন কোর নিব, সফট আয়রন কোরের অ্যারাউন্ডে একটা ওয়্যার পেঁচাবো, দেন তাকে কি করব, এরকম পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেবো, এই যে একটা ব্যাটারির সাথে বা সেলের সাথে। কি হচ্ছে এখন এখানে দেখো, কারেন্ট ফ্লো করলে পরে তো এই কারেন্ট ফ্লো করলে পরে তো এই কয়েল অফ ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবেই। কিন্তু আমরা এই সফট আয়রন কোরটা কেন অ্যাড করলাম, তাহলে যেন তার স্ট্রেংথটা আরো কি করে, ইনক্রিজ করে। তো তাহলে কয়েকটা ব্যাপার এখানের মধ্যে আসে, যে একটা ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ অনেক ভাবে ম্যানিপুলেট করা যায়। কি করা যায়, কারেন্ট ইনক্রিজ করে দিলে পরে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে। নাম্বার অফ টার্নস অফ কয়েল যদি বাড়ায় দেয় তো তখন কি হবে, ম্যাগনেটের স্ট্রেংথটা বাড়বে। আর যদি ওরকম সফট আয়রন কোর বা ওরকম সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অ্যারাউন্ডে র‍্যাপ আপ করে রাখি তো তখন কি হবে, আরো সুন্দর মতো সে ম্যাগনেট হিসেবে কাজ করতে পারবে। তো এই জিনিসটাই ছিল কি, কনস্ট্রাকশন অফ ইলেকট্রোম্যাগনেটস এন্ড ড্র ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্নস ফর আ স্ট্রেট ওয়্যার, এই যে যেটা দেখলাম। দেন ফর আ ফ্ল্যাট সার্কুলার কয়েল, এটার জন্য এটা আমরা এখন জিজ্ঞাসা করি, দেখি তোমাদেরকে, ভিডিওতে তো অলরেডি ছিল, এখানের মধ্যে দেখি। সো এই হলো তোমার কারেন্টের ডিরেকশন। ওকে, তো এখন এইটার জন্য, এই ওয়্যারের জন্য, ফ্ল্যাট সার্কুলার কয়েলের জন্য, হাউ টু ডিটারমাইন দা ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। তো আমরা কি করব, এরকম স্প্লিট করে নিব। ওকে, লেফট সাইডে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, উপরে না মাইশা, লেফট হ্যান্ড সাইডে দ্য কারেন্ট ইজ গোয়িং আপ, আর রাইট হ্যান্ড সাইডে দ্য কারেন্ট ইজ গোয়িং ডাউন। তো তাহলে আমরা দুইটা সেপারেট ওয়্যার হিসেবে চিন্তা করব। তো কারেন্ট উপরে গেলে পরে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে, এরকম নাকি? আর কারেন্ট যদি নিচে যায় তো তাহলে পরে কেমন হয়, কারেন্ট যদি নিচে যায় তো তাহলে উল্টা ডিরেকশনে, একটা হলো ক্লকওয়াইজ আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? তো এখন এরকম আসে হলো আমাদের কি একটা ফ্ল্যাট সার্কুলার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন। আমরা এটা ডায়াগ্রামটা দেখাই স্টুডেন্ট বুক থেকে। এই যে দেখো কি হচ্ছে, এই সাইডে কারেন্টটা উপরে উঠতেছে, সো এই সাইডের জন্য আলাদা করে একবার বের করব, আর এই সাইডে কারেন্টটা নিচে নামতেছে তার জন্য আলাদা করে বের করব। দেন দুইটা কম্বাইন করে দিলে এরকম সুন্দর ফ্ল্যাট সার্কুলার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন কেমন হয় এরকম পেয়ে যাব। এই যে এইটা মাত্র যেটা ড্র করে আসলাম ওই জিনিসটা এখানের মধ্যে ড্র করছিলাম। ঠিক আছে, তো এটা কি একটা ফ্ল্যাট সার্কুলার কয়েলের জন্য কিভাবে বের করা হয়। এন্ড আরেকটা জিনিস কি, সলেনয়েড। সলেনয়েড কাকে বলি ফারহান, সলেনয়েড কাকে বলা হয়? সলেনয়েড ইজ আ লং কয়েল অফ ওয়্যার। ঠিক আছে, ভেরি গুড, কয়েলড ওয়্যার। সো এখন একটা সলেনয়েডের ভিতরে যখন নাকি কারেন্ট ফ্লো করবে, হোয়াট উইল হ্যাপেন, সলেনয়েডের ভিতরে যখন নাকি কার্লি ওয়্যার। আচ্ছা, সো এখন এখানে আমাদের কাজটা কি, যে একটা সলেনয়েডের ভিতরে যখন কারেন্ট ফ্লো করবে তার চারপাশেও কি হয়, ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন ক্রিয়েট হয়। এখন সারপ্রাইজিংলি সলেনয়েডের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড, ওইটা দেখতে একদম বার ম্যাগনেটের মতো। ঠিক আছে, সলেনয়েডের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কিসের মতো, বার ম্যাগনেটের মতো। তো তার মানে বার ম্যাগনেটের যেরকম নর্থ পোল আছে সাউথ পোল আছে, ওরকম সলেনয়েডেরও কি থাকবে, নর্থ থাকবে সাউথ থাকবে। এখন তাহলে পোল কিভাবে আমরা ডিটারমাইন করব, যে কোনটা নর্থ পোল হবে কোনটা সাউথ পোল হবে, এটা কিভাবে ডিটারমাইন করব? এইখানের জন্য আরেকটা রাইট হ্যান্ড রুল আছে, যেটা হলো কি রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস। যে আমরা কি করব, দেখো কারেন্টের ডিরেকশন তো আমরা জানি, তো আমরা রাইট হ্যান্ডের বাকি যে চারটা আঙ্গুল আছে থাম্ব বাদে বাকি যে চারটা ফিঙ্গার আছে তাদেরকে কি করব, কারেন্টের ডিরেকশনে কার্ল করব। তো কারেন্টের ডিরেকশনে বাকি চারটা আঙ্গুল কার্ল করলে পরে থাম্বটা যে ডিরেকশনে পয়েন্ট করবে, দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য নর্থ পোল। এই যে
কারেন্টের ডিরেকশনে বাকি চারটা আঙুল কাউন্ট করা হয়েছে। তো তাহলে থাম্বটা যেদিকে পয়েন্ট করতেছে ওটা কি হবে, নর্থ পোলের ডিরেকশন হবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলি ছিল আমাদের চ্যাপ্টার নাম্বার 20-তে। একটা সলিনয়েডের জন্য, একটা ফ্ল্যাট সার্কুলার কয়েলের জন্য, একটা স্ট্রেইট ওয়্যারের জন্য, তো প্রত্যেকটা জিনিস আমাদের দেখা হয়ে গেছে। তো চ্যাপ্টার 20 রিলেটেড কারো কি কোনো কনফিউশন আছে? বৃষ্টি? No, sir. No, sir. ওকে, তো তাহলে চ্যাপ্টার 20 তে কোনো প্রবলেম নাই। নাও লেটস গো টু চ্যাপ্টার নাম্বার 21। দেখি এখানে লার্নিং অবজেক্টিভস এর মধ্যে কি আছে। ফার্স্ট অফ অল, know that there is a force on a charged particle when it moves in a magnetic field as long as its motion is not parallel to the field. মানে কি, একটা চার্জড পার্টিকেল যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে মুভ করে, একটা চার্জড পার্টিকেল যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে মুভ করে, তো তখন সে কি করবে, একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। ওয়াই? দিস ইজ দ্য রিজন। কোথায় গেল? এই যে কি হয়, একটা চার্জ পার্টিকেল যদি মুভমেন্টে থাকে তো তখন চার্জ পার্টিকেলের চারপাশে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তো চার্জ পার্টিকেল যে মুভ করতেছে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আর যেই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে মুভ করতেছে ওইটাও তো পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। সো দুইটা ম্যাগনেটিক ফিল্ড একসাথে চলে আসলে তারা কি করবে, ওভারল্যাপ করবে না? মনে হয় স্যার, সো দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি ওভারল্যাপ করে তো তখন কি হবে, আমাদের ওভারল্যাপিং এর পরে রেজাল্টেন্ট একটা ফিল্ড ক্রিয়েট করে। এরকম আমরা যদি দেখাই, এই ব্যাপারগুলি তোমাদের লেকচারে অনেক আস্তে আস্তে অনেক কিছু দেখানো হয়েছিল, তাই না? এখানের মধ্যে দেখো, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করলো, একদিকে ফিল্ডের লাইনগুলা কাছাকাছি চলে আসছে, যেখানে ফিল্ড লাইনগুলি কাছাকাছি ওখানে কি, ইয়েস, ফোর্স ক্রিয়েট হবে। সো তাহলে যেখানে ফিল্ড লাইনগুলি কাছাকাছি ওখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি, সো নিচে হলো স্ট্রঙ্গার ফিল্ড, আর উপরে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো উইক, ওখানে দূরে দূরে চলে গেছে। অলওয়েজ যে নিচে স্ট্রং হবে উপরে উইক হবে এমন কোনো কথা না, ওটা ডিপেন্ড করবে ডিরেকশনের উপরে। ঠিক আছে, সো এখন এইখানের জন্য স্পেসিফিক্যালি কি হচ্ছে, নিচে স্ট্রঙ্গার ফিল্ড, উপরে উইকার ফিল্ড। সো কি হয়, স্ট্রঙ্গার ফিল্ড থেকে উইকার ফিল্ডের দিকে ফোর্স এক্সার্ট করে। তো এই জিনিসটা যে একটা চার্জ পার্টিকেল যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে মুভ করে তো তখন সে কি করে, একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে। ওকে, এখন এই দুইটা আমাদের টার্মিনোলজি, দুটো সিম্বল আর কি বেসিক্যালি, একটা হলো ক্রস আর একটা ডট। ক্রসটা কি মিন করে, ক্রসটা মিন করে কামিং আউট অফ দ্য স্ক্রিন। ঠিক আছে, আমরা তো স্ক্রিনে দেখতেছি, সো তাহলে কামিং আউট। তোমরা যদি বইয়ে, তোমরা যদি খাতায় দেখো তো তাহলে কি, কামিং আউট ফ্রম দ্য কপি অর দ্য স্ক্রিপ্ট, যেটাই বলো। আর এক্স মানে কি, এক্স মানে হলো গোয়িং ইনটু দ্য স্ক্রিন। এক্স মানে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আর ডট মানে কি করতেছে, আমাদের কাছে আসতেছে। ঠিক আছে, তো তাহলে এই দুটা ব্যাপার আমাদের মাথায় রাখা লাগবে, বিকজ এই কয়েকটা আমাদের কাছে আসবে। এই যে ডট দেওয়া আছে মানে কি, ডট দেওয়া মানে দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস আস, সো কারেন্টটা আমাদের দিকে আসতেছে। সো তাহলে রাইট হ্যান্ড গ্রিপ রুল অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, এই যে একটা স্ট্রেট ওয়্যারের জন্য কারেন্টের ডিরেকশন জানি, সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে সার্কুলার, কিন্তু ডিরেকশনটা কি হবে এটা আমরা কিভাবে বের করব, একটু আগে আমরা যেটা দেখলাম না যারা, যে রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস, যে রাইট হ্যান্ডের থাম্বটা উপরে পয়েন্ট করো, দেন বাকি চারটা আঙুল যেদিকে কার্ভ করতেছে ওইটা কি দিবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দিবে নাকি? তো তাহলে এইভাবে করে বের করা যায়, তাই না? তো এখন এই যে আমাদের কি করলাম, একটা স্ট্রেট ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তো এই স্ট্রেট ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর এই পার্মানেন্ট ম্যাগনেটের তো ম্যাগনেটিক ফিল্ড আছে। তো স্ট্রেট ওয়্যার যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আর এই পার্মানেন্ট ম্যাগনেট, তাদের দুইজনের ম্যাগনেটিক ফিল্ড কি করবে, ওভারল্যাপ করবে। তো এই ওভারল্যাপিং এর জন্য একটা ফোর্স ক্রিয়েট হবে, যে ফোর্সের জন্য কি করে, ওয়্যারটা মুভ করে। এখন আমাদের একটা রুল আছে, কি রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তা কি বলে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা বলে যে আমাদের বারবার বারবার এরকম ফিল্ড এঁকে এঁকে বের করা লাগবে না, আমরা কি করতে পারবো, আমরা
আমাদের লেফট হ্যান্ডের থাম্ব দিয়ে কি রিপ্রেজেন্ট করি? থাম্ব দিয়ে হলো ফোর্সের ডিরেকশন, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হলো ম্যাগনেটিক ফিল্ড যে নর্থ টু সাউথ, সরি, আর মিডল ফিঙ্গার দিয়ে বা সেকেন্ড ফিঙ্গার দিয়ে কোন ডিরেকশনে পয়েন্ট করব? কারেন্টের ডিরেকশনে। সো তাহলে আমরা যদি কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানি তো তাহলে ফোর্স বের করতে পারবো, আর ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানলে পরে কারেন্টের ডিরেকশন বের করতে পারবো, আর কারেন্ট আর ফোর্স জানলে পরে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে পারবো। এরকম যে তিনটা জিনিস আছে না, তো তিনটার মধ্যে যে কোনো দুইটা জানলে আরেকটা আননোনটা কি করা যাবে? বের করা যাবে। ঠিক আছে? তো এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার। ওকে, তো এই যে এখানের মধ্যে ওই কথা বলতেছে যে আন্ডারস্ট্যান্ড why a force is exerted on a current carrying wire in a magnetic field and how this effect is applied in DC motors and loudspeaker. তো লাউডস্পিকার এন্ড ইলেকট্রিক মোটর কিভাবে করে এই ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্টটা ইউজ করে কাজ করে ওই জিনিসটা। তো ব্যাপারটা কি দেখো, এমনিতে তো আমাদের কি অ্যাকচুয়ালি স্পিকারের ভিতরে ম্যাগনেটটা থাকে সার্কুলার, যে মাঝে নর্থ পোল, এই সব দিকে কি সাউথ পোল। সাউথ পোলের উপরে কি করা থাকে? সাউথ পোলের উপরে এরকম ওয়্যারটাকে র‍্যাপ করা থাকে, বুঝছো? তা আমরা কি করি আমাদের এক্সপ্লেনেশনের সিম্পলিসিটির জন্য এমন করি, এরকম ই শেপের একটা ম্যাগনেট কনসিডার করি যে উপরে নর্থ পোল, নিচে নর্থ পোল, মাঝে হলো সাউথ পোল। সো সাউথ পোলের উপরে কি করা আছে? যে সাউথ পোলের উপরে ওয়্যার এরকম পেঁচানো আছে। সো হোয়াট হ্যাপেন্স, এখানে তো পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড তো অলরেডি আছেই। এখন এই যে কয়েল একটা পেঁচানো আছে না, যে একটা ওয়্যার পেঁচানো আছে না সাউথ পোলের অ্যারাউন্ডে, তো এখন সাউথ পোলের অ্যারাউন্ডে যে ওয়্যারটা আছে ওইটার ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট যায় তো তখন ওই ওয়্যারের অ্যারাউন্ডেও কি হবে? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না মাইশা? সো ওই ম্যাগনেটিক ফিল্ড যে কারেন্ট ক্যারিং ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড কি করবে? ওভারল্যাপ করবে। এই ওভারল্যাপিং এর জন্য একটা ফোর্স ক্রিয়েট হবে, যে ফোর্সের জন্য কি করবে? কয়েলটা সামনে পিছে মুভ করবে। তো কয়েলটা সামনে পিছে মুভ করলে কিভাবে সাউন্ড প্রডিউস হয়? সামনে একটা পেপার কোন লাগানো, তো পেপার কোনের মধ্যে কি করবে? সে কয়েলটা যে সামনে পিছে যাবে অসিলেট করবে, তো তখন সে পেপার কোনে হিট করবে। তো পেপার কোনে হিট করলে তো তখন পেপারটা ভাইব্রেট করবে। তো পেপার ভাইব্রেট করলে যে কোনো কিছু ভাইব্রেট করলে তো তখন কি করে? সাউন্ড প্রডিউস করে। তো তখন এইভাবে করে সাউন্ড প্রডিউস হয়। যে কি বলতেছে দেখি, electric currents from a source such as radio pass through the coils of the speaker. These currents which represent sound are always changing in size and direction. যে আমাদের এটাকে অল্টারনেটিং কারেন্টের কথা বললো আর যে লাইক ভাইব্রেটিং সাউন্ড ওয়েভ, যে অল্টারনেটিং কারেন্ট আমাদের এরকম না, বারবার কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে এরকম। তো বলতেছে the fields of the coil and the permanent magnet are therefore creating magnetic field patterns which are also always changing in strength and direction. So তার মানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তো একবার বাড়তেছে একবার কমতেছে। যে কারেন্টের ভ্যালু বাড়লে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়ে, কারেন্টের ভ্যালু কমলে পরে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কমে। সো তখন কি হয়? These fields in turn apply rapidly changing forces on the coil of wire which cause the speaker cone to move. তো এই যে পেপার কোন বা স্পিকার কোন যেটা বলে যে ভাইব্রেটিং পেপার কোন, এটা কি করবে? মুভ করবে। তো these vibrations create the sound waves that we hear. তো যেই লাউডস্পিকারে থেকে যে সাউন্ড ওয়েভ গুলো ক্রিয়েট হয় শুনতে পাই এই জন্য। ঠিক আছে? তো মুভিং কয়েল লাউডস্পিকার নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই যে এটা কিভাবে করে কাজ করে নাকি? ক্লিয়ার। ওকে, সো তাহলে মুভিং কয়েল লাউডস্পিকার এখানে গেল। এরপর হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা ইলেকট্রিক মোটর। তো ইলেকট্রিক মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন এটার মধ্যে দেখি। ইলেকট্রিক মোটরটা কি করবে? মোটরের কাজই হলো ঘোরা, ঠিক আছে? সে রোটেট করবে বেসিক্যালি। কি ইউজ করে রোটেট করবে? তাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিলে সে আমাদেরকে রোটেশনাল কাইনেটিক এনার্জি দিবে। তো যেই সব জিনিসে ঘুরে ঘুরে কাজ করে, লাইক আওয়ার ফ্যান, আওয়ার ওয়াশিং মেশিন, আওয়ার ইলেকট্রিক ড্রিল, দেন যেই সব জিনিস এরকম রোটেট করে করে কাজ করে তারা কি করবে? মোটর ইউজ করবে। ওকে, সো হাউ ডু মোটরস ওয়ার্ক? এখানে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে ডিসি মোটর, বুঝছো? যে ডিরেক্ট কারেন্টের মোটর এইভাবে কাজ করে। অল্টারনেটিং কারেন্টের মোটরটাকে
অন্য একটা নামে ডাকা হয়, যেটা কি তাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু আলাদা, বাট বেসিক কনসেপ্ট আছে, বুঝছো? এখানের মধ্যে কাজটা কি করে, এই যে সিম্পলিফাইড ডিসি মোটর, বারবার করে বলে দিচ্ছে, বিকজ অল্টারনেটিং কারেন্টের মোটরও আছে। ওকে, তো ডিসি মোটরটা কিভাবে কাজ করে দেখো। দ্য ইলেকট্রিক মোটর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজেস অফ মোটর ইফেক্ট। কি হয়, এই হলো আমাদের পাওয়ার সাপ্লাই থেকে, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট আসতেছে, এই কার্বন ব্রাশে আসলো, ঠিক আছে? না, ডায়োড না, অল্টারনেটিং কারেন্টই আসতে থাকে, তাইলে পরেও মোটরটা ওরকম ঘুরে। ওই ব্যাপারগুলো আমরা শিখবো পরে, ঠিক আছে? ওকে, তো এখন এই কার্বন ব্রাশের সাথে দেখো কি কানেক্ট করা, এটাকে বলা হয় একটা স্প্লিট রিং কমিউটেটর। স্প্লিট মানে কি, মাঝে দিয়ে তাকে ভেঙে দেওয়া হয়েছে, স্প্লিট করে দেওয়া হয়েছে। ওকে, এরকম স্প্লিট করে দেওয়া হয়েছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে দেখো ব্লু কালার দিয়ে যে ওয়্যারটা আঁকা, যে ব্লু কালার দিয়ে যে ওয়্যারটা আঁকা আছে, ব্লু কালার রেক্টেঙ্গুলার কয়েল অফ ওয়্যার এরকম। তো ব্লু কালার কয়েল অফ ওয়্যারটা কি করতেছে, স্প্লিট রিং কমিউটেটরটাকে কিন্তু এরকম চিমটি দিয়ে ধরে রাখছে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে খেয়াল করো। হোয়াট হ্যাপেন্স, এই যে কানেকশন, এখানে থেকে সে এই ব্লু ওয়্যার দিয়ে পাস করতেছে, সো কারেন্টটা ফ্লো করতেছে ব্লু ওয়্যার দিয়ে, দেন এই নেগেটিভ টার্মিনালে আসলো, দেন এখানে থেকে সার্কিট কমপ্লিট করলো। এখন দেখো ব্যাপারটা আসলে কি হয়, কারেন্ট যখন নাকি ফ্লো করবে তো তখন কি করবে, আমরা জানি যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো তাহলে এই রেক্টেঙ্গুলার কয়েল অফ ওয়্যারের চারপাশেও কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। তো রেক্টেঙ্গুলার কয়েল অফ ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড আর এই যে দুইটা বড় বড় ম্যাগনেট যে বসায় রাখছি, এই দুইটা ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড কি করবে, তারা ওভারল্যাপ করবে। এই ওভারল্যাপিং এর জন্য কি হবে, ফোর্স এক্সার্ট করবে, যার জন্য এই কয়েল অফ ওয়্যারটা রোটেট করে। কিন্তু এখানে অনেক বড় একটা কনসেপ্টের ব্যাপার আছে। কনসেপ্টের ব্যাপারটা কি দেখো, এই যে আমাদের কয়েল অফ ওয়্যারটা মুভ করতেছে, তার সাথে কি করবে, স্প্লিট রিং কমিউটেটরটা ইউজ করার খুবই বড় একটা রিজন আছে। কেন, বিকজ স্প্লিট রিং কমিউটেটরটা কি করতেছে, আফটার এভরি 180 ডিগ্রি টার্ন, ঠিক আছে, এভরি 180 ডিগ্রি টার্ন পর পর যে এতক্ষণ পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড ছিল তাকে সে কি করতেছে, নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতেছে, আর যে এতক্ষণ নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড ছিল তাকে কি করতেছে, পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতেছে। ওকে, আর আরেকটা কথা তোমাদেরকে এখন একটু বলে রাখি, এখন তো সিলেবাস তোমাদের অলরেডি শেষ, তো তোমরা এই ব্যাপারগুলো এখন বুঝতে পারবা, চিন্তা করার টাইম আছে তোমাদের। দেখো, আমাদের কিন্তু প্রথমে একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলে আসছি, যেটা নিয়ে আমরা এত বেশি বলি না, বিকজ ও লেভেলস এত বেশি দরকার হয় না, বাট তোমাদেরকে এখন বলে রাখি, যে বলতেছে as long as its motion is not parallel to the field। মানে কি, একটা চার্জ পার্টিকেল মানে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গেলে সে ফোর্স ফিল করবে, এটাই আমরা বলি অলওয়েজ, কিন্তু সব সময় কিন্তু না। যদি চার্জ পার্টিকেলের মুভমেন্টটা পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের প্যারালেল হয়, ঠিক আছে, তো তখন কিন্তু চার্জ পার্টিকেলের উপরে কোনো ফোর্স আসবে না, ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমাদের মোটর বুঝার জন্য একটা কাজে লাগে। কেমন কাজে লাগে দেখো, এমন একটা সময় আসবে না যখন নাকি কি হবে, মোটরটার এই কয়েল অফ ওয়্যারটা ঘুরে এরকম ভার্টিক্যাল পজিশনে চলে আসবে। এই যে মোটরের এই কয়েলটা ঘুরে কি করছে, এখন তো এরকম একটু টিল্ট হয়ে আছে, একটু বাঁকা হয়ে আছে, কিন্তু এমন একটা টাইম আসবে না যখন নাকি ওয়্যারটা কি হয়ে যাবে, পুরোপুরি ভার্টিক্যাল হয়ে থাকবে। তো যখন পুরোপুরি ভার্টিক্যাল হয়ে থাকবে তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড গুলো ওভারল্যাপ করবে না, তখন কিন্তু কোনো ফোর্স আসবে না। তো কোনো ফোর্স না আসলে তারা ঘুরে কিভাবে, এইখানে আমাদের চলে আসে মোমেন্টাম অর ইনারশিয়ার কনসেপ্ট। আমরা কি জানি, যদি একটা অবজেক্টের উপরে কোনো আনব্যালেন্স ফোর্স না থাকে সে কি করবে, it will continue the motion it was doing before the forces became zero। নাকি, যে ফোর্স গুলো জিরো হওয়ার আগে সে যেমন টাইপের মোশন শো করতেছিল ওই মোশনটাই রিপ্রেজেন্ট করবে। এই জিনিসটা আমরা এখানে থেকে পড়ি, দেখো কি বলতেছে, when there is a current in the loop of wire, one side of it will experience a force pushing it upwards and the other side will experience pushing it downwards, so there will be a turning effect. As the loop reaches the vertical position, its momentum takes it past the vertical। এই জিনিসটা ভার্টিক্যাল পজিশনে গেলে কি হয়, তার তো থেমে যাওয়ার কথা, বিকজ কোনো ফোর্স নাই, কিন্তু অ্যাকচুয়ালি কি করবে, ভার্টিক্যাল পজিশনে যাওয়ার আগে তার একটা মোশন ছিল না, তার একটা মোমেন্টাম ছিল না,
তো সে তার মোমেন্টামের জন্য কি করবে, ভার্টিক্যাল পজিশনে আটকায় না থেকে ভার্টিক্যাল পজিশন থেকে একটু বাঁকায় যাবে, ওভারশুট করবে। তো ওভারশুট করলে পরে অপোজিট ডিরেকশনে যে ইনক্লাইন হয়ে গেল, ওখানে থেকে তখন আবার কি করবে, ম্যাগনেটিক ফিল্ড গুলো সুন্দর মতো ফোর্স এক্সার্ট করতে পারবে। এই যে ইফ দ্য রোটেশন ইজ টু কন্টিনিউ, যে রোটেশনটা যদি আমাদের পুরো 360 ডিগ্রি হইতে হয়, কি করা লাগবে, কানেকশনটা রিভার্স করা লাগবে, যে এতক্ষণ পজিটিভে ছিল তাকে নেগেটিভে যেতে হবে, যে এতক্ষণ নেগেটিভে ছিল তাকে পজিটিভে যেতে হবে। সো এটার জন্য কি দরকার, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করা দরকার। সো এটাই কে কাজটা করে, এই কাজটাই এই ভাইটাল কাজটা করে স্প্লিট রিং কমিউটেটর। কি করবে, যেই ওয়্যারটাকে or যেই সাইড অফ ওয়্যারটা এতক্ষণ পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড ছিল, 180 ডিগ্রি টার্নের পরে তাকে কি করে দেয়, নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দেয়। আর যে এতক্ষণ নেগেটিভের সাথে কানেক্টেড ছিল তাকে কি করে দেয়, পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দেয়। ঠিক আছে, তো কি বলতেছে, if the rotation is to continue, the forces on the wires must now be reversed so that the wire at the top is now pushed down and the bottom one is pushed up. তো এটা ইজিলি কি দিয়ে করে, this can be done easily by using a split ring to connect the loop of wire to the electrical supply. মানে কি হচ্ছে, now each time the loop of wire passes the vertical position, মানে প্রতিবার যখন নাকি সে ভার্টিক্যাল পজিশনটা পাস করবে তখন কি হবে, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে the connections change, the direction of current changes and the forces on different sides of the loop change direction. তো তখন লুপটা কি করতে পারবে, বা ওই কয়েল অফ ওয়্যারটা সুন্দর মতো ফুল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবে। ঠিক আছে, এই মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কি কোনো কনফিউশন আছে? হ্যাঁ, স্প্লিট রিংটা না থাকলে তো তখন মাঝে এসে আটকায় যেত, মাঝে এসে আর মুভ করতে পারতো না, বুঝছো, মাঝে এসে ওরকম ভাইব্রেট করতে থাকতো, বিকজ সে উপরে নিচে ওরকম যাইতে পারতেছে না, এমন টাইপের, বুঝছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি বাকিটুকু। ওকে, সো তাহলে আমাদের মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিসকাস করা শেষ। এখন জাস্ট আমাদের বাকি জেনারেটর আর ট্রান্সফরমারের ডিসকাশন, তাই না? যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে আমরা ইলেকট্রিসিটি কিভাবে প্রডিউস করি, দেন ওই জিনিসটার সাথে মোটর কি বলে জেনারেটর কানেক্টেড, দেন এরপরে আমাদের ট্রান্সফরমারের কথা দিয়ে শেষ ম্যাগনেটিজম। তো এখানের মধ্যে আমরা দেখে যা যা কভার করলাম, যে ইউজ দ্য লেফট হ্যান্ড রুল টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ফোর্স এক্সার্ট হবে, ওই ফোর্সের ডিরেকশনটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে কিভাবে বের করতে হয় এটা জানতে হয়। দেন describe how force on a current carrying conductor in magnetic field changes in magnitude and direction of the field and current. তো তার মানে তোমার কারেন্টের ভ্যালু যদি কমে আসে, তো তখন কি হবে, ফোর্সের ভ্যালুটা কম হবে। ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যদি কম হয় তো তাহলে ফোর্সের ভ্যালুটা কম হবে, এমন টাইপের ব্যাপার। দেন know that a voltage is induced in a conductor or a coil when moved in a magnetic field or when magnetic field changes through it. Describe the factors that affect the size of the induced voltage. এই যে এখানের মধ্যে আমাদের জেনারেটরের কাজ। মোটরের সময় আমরা কি বললাম, মোটরের সময় আমরা বললাম যে ইলেকট্রিসিটি দিয়ে আমরা মুভমেন্ট বের করতেছি বা মুভমেন্ট পাচ্ছি। আর উল্টা কাজটাও করা যায়। কি উল্টা কাজটা করা যায়, আমরা মুভমেন্ট অ্যাপ্লাই করে কি করতে পারবো, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। হাউ, এখানের মধ্যে কি বলতেছে দেখো, if we move a wire across a magnetic field at right angles as shown in figure 21.10, a voltage is induced or generated in the wire. If the wire is part of a complete circuit, তো তখন কি হয়, তার ভিতরে কারেন্ট ফ্লো করে। সো তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনকে যদি তুমি কি করো, ম্যাগনেটিক ফিল্ড লাইনকে যদি তুমি কাট করো, তো তখন কি হবে, ভোল্টেজ ইনডিউস হয়, এন্ড ওইটা যদি একটা কমপ্লিট সার্কিট হয় তো তখন কি করবে, তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো এই জিনিসটাকে কি বলা হয়, দিস ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এখন তুমি ভোল্টেজটা যে ইনডিউস করলা, তো এখন এই ইনডিউসড ভোল্টেজের ভ্যালু তুমি কি করতে পারো, বাড়াইতে পারো, কমাইতে পারো। এগুলা তোমার কতগুলো কন্ট্রোল আছে, কেমন, মুভিং দ্য ওয়্যার মোর কুইকলি, ওয়্যারটা অনেক তাড়াতাড়ি মুভ করলে বেশি বেশি করে ফিল্ড লাইন কাট হবে, তো তখন কি ভোল্টেজের ভ্যালুটা বাড়বে।
using a stronger magnet so that there are more field lines to cut. তো strong magnet মানে কি, field line গুলি আরো কাছাকাছি থাকবে, তো তার মানে field line গুলি যত concentrated হবে তো তখন কি ইকুয়াল টাইমে অর সেম অ্যামাউন্ট অফ টাইমে বেশি করে field line কাট করা যাবে, সো তখন ভোল্টেজের ভ্যালুটা বেশি হবে। অর wrapping the wire into a coil so that more pieces of wire move through the magnetic field. সো তাহলে যেই ওয়্যার দিয়ে তুমি কাট করতেছো ওই ওয়্যারটাকে তুমি যদি কি করো একটা কয়েলে কনভার্ট করো, তো তখন কি হবে, a greater part of the coil will cut the magnetic field, তো তখন কি হবে থিকনেস বেড়ে যাচ্ছে, তো তার মানে বেশি বেশি করে ফিল্ড লাইন কাট হবে, তো তখনও কি হবে ভোল্টেজ ইন্ডাকশনের ভ্যালুটা বাড়বে এমন। তো এইখানে তো আমরা ওয়্যারকে মুভ করছি, যে ম্যাগনেটটা স্টেশনারি ছিল ওয়্যারটাকে মুভ করাইছি, উল্টা কাজটাও করা যায় কি ওয়্যারটাকে ফিক্স রেখে আমরা ম্যাগনেটটাকে মুভ করাইতে পারি, ঠিক আছে। এইখানেও কি হবে ভোল্টেজ ইনডিউস হবে। এখানেও আমাদের কন্ট্রোল আছে কেমন, মুভিং দা ম্যাগনেট মোর কুইকলি, ম্যাগনেটকে যত বেশি তাড়াতাড়ি মুভ করব তত বেশি ভোল্টেজ ইনডিউস হবে, ম্যাগনেট যত স্ট্রং হবে তত বেশি বেশি করে ফিল্ড লাইন কাট হবে, আর কয়েলের যত বেশি টার্ন থাকবে তত বেশি করে ফিল্ড লাইন কাট করবে, এরকম। তো সামারিটা কি, সামারিটা হলো এখানে, এটা তোমাদেরকে পড়ানোর সময় মার্ক করা হয়েছিল যে we can summarize all the discoveries from these experiments by saying that a voltage is induced when a conductor cuts through magnetic field lines. তো তার মানে কোন একটা কন্ডাক্টর দিয়ে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করো তো তখন ভোল্টেজ ইনডিউস হয়। a voltage is induced when magnetic field lines are cut through a conductor, তো তার মানে কি কন্ডাক্টর স্টেশনারি আছে, তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডকে ভিতরে আর বাইরে নাও তো তখনও ভোল্টেজ ইনডিউস হবে, আর যত তাড়াতাড়ি ফিল্ড লাইন গুলি কাট করবা তত বেশি কি হবে ভোল্টেজ ইনডিউস হবে। এইটাকে বলা হয় ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন, এটাই হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মাইকেল ফ্যারাডের নাম তো শুনছো তাই না? তো মাইকেল ফ্যারাডে নামের এই সায়েন্টিস্ট এটা postulate করছিল যে the size of the induced voltage across the ends of a wire is directly proportional to the rate at which magnetic field lines are being cut. ফ্লাক্স লাইন আর ফিল্ড লাইন একই কথা, ঠিক আছে। তো এইগুলো হলো ব্যাপার। তোমরা A2 তে উঠলে একটা ল পাবা লেনজেস ল। এই লেনজেস লটা ফ্যারাডেস লর সাথে রিলেটেড, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলে যে আমরা যে ভোল্টেজটা ইনডিউস করতেছি এই ইনডিউসড ভোল্টেজের জন্য যে কারেন্টটা ফ্লো করবে এই কারেন্টটা কোন দিকে ফ্লো করবে এইটা আমরা লেনজেস ল দিয়ে বের করতে পারি। তখন আমরা বড় হলে পরে শিখবো যে রাইট হ্যান্ড গ্রিপ রুল, লেফট হ্যান্ড রুল যেরকম শিখছি না, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, যেমন লেফট হ্যান্ড রুল যেরকম শিখছে এরকম কি আছে রাইট হ্যান্ডেরও রুল আছে, এটা হলো লেনজেস ল এর সাথে, ঠিক আছে। এটা আমরা পরে পাবো, এটা A2 তে। তো এখন জেনারেটরের কাজটা কি, যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা দেখলাম না, এইটা এসে কি করে বড় স্কেলে করে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তো আমরা হাতে নিয়ে ওয়্যার মুভ করায়ও এরকম কি করতে পারি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি, কিন্তু লার্জ স্কেলে ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য কি লাগবে, লার্জ স্কেলে এরকম ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য জেনারেটর লাগে। জেনারেটর ওগুলা না যে আমরা বাসা বাড়িতে যে জেনারেটর ইউজ করে মনে হয় কি যে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতেছি, বাট ওইটা আসলে কি করতেছে সে ওরকম তেল দিয়ে অমন ভাবে চালাইতেছে, ওইটাও এক টাইপের জেনারেটর, ইয়েস। বাট এইখানের মধ্যে মেইন কাজটা কি হয়, আমরা জেনারেটরের মধ্যে কয়েল অফ ওয়্যার কে ঘুরাই। মনে আছে আমরা এনার্জি চ্যাপ্টারে পড়ছিলাম তাই না মাইশা, যে কোনো ওয়েতে আমরা কি করতাম একটা টারবাইন ঘুরাইতাম, টারবাইন ঘুরলে পরে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে পরে ইলেকট্রিসিটি প্রডিউস হবে, এমন টাইপের কথাবার্তা বলতাম না। সো এইখানের মধ্যে আমাদের ওই কাজটা যে টারবাইনটা আসলে কার সাথে কানেক্ট করা থাকে, জেনারেটরের কয়েল অফ ওয়্যারের সাথে। তো যে কোনো একটা ওয়েতে আমরা কি করব, জেনারেটরের কয়েল অফ ওয়্যারটাকে ঘুরাই, কয়েল অফ ওয়্যারটা ঘুরলে পরে কি হবে, কয়েল অফ ওয়্যারটা ম্যাগনেটিক ফিল্ড লাইনকে কাট করে। তো ম্যাগনেটিক ফিল্ড লাইনকে কাট করলে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে, ওই ভোল্টেজটাই আমরা কি করে বের করে নিয়ে আসি, দেন বাসা বাড়িতে সাপ্লাই দিই। কিন্তু এত ইজি না যে জেনারেটরে ভোল্টেজ ইনডিউস করলাম দেন আমরা ডিরেক্টলি বাসা বাড়িতে সাপ্লাই দিয়ে দিলাম, নো। আমাদের তো পাওয়ার স্টেশন গুলি তো বাসা বাড়ির পাশাপাশি থাকে না, থাকে আমাদের এরকম ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন গুলি অনেক দূরে দূরে থাকে বাসা থেকে। তো তার মানে ওয়্যার দিয়ে যখন নাকি আসবে
এই যে ওয়্যারের থ্রুতে যত এরকম আসবে বাসা বাড়িতে আসতে আসতে কি হবে, একটা বড় একটা সমস্যা হয়। এর জন্য বলছিলাম যে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম যে কানেক্টেড, এখানে কি হয়, কারেন্ট যদি ফ্লো করে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট, এই কথা বলছিলাম না আমরা। তো হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য কি হয়, হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য অনেক অনেক ইলেকট্রিক্যাল এনার্জি, হিট এনার্জিটা ওয়েস্ট হয়ে যায়। এটা তো আমরা চাই না। তো হিটিং ইফেক্ট অফ কারেন্টের মেইন কালপ্রিটটাকে কারেন্ট নিজে, রাইট? যে কারেন্ট বেশি ফ্লো করতেছে মানেই বেশি করে হিটিং ইফেক্ট অফ কারেন্ট হবে, এর জন্য আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটা ওয়েস্ট যাবে। কিন্তু আমরা তো এটা চাই না, সো আমরা এর জন্য কি করি, কারেন্টটাকে কমাই দেই। সো কারেন্ট কমাবো বাড়াবো এটা আবার কি দিয়ে করে, এইটার জন্য আমরা যাকে ইউজ করি তার নাম হলো ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি কাজটা করে, এরকম ট্রান্সফরমাররা তারা কি করতে পারে, ভোল্টেজের ভ্যালু আর কারেন্টের ভ্যালুকে বাড়াইতে কমাইতে পারে। ওকে, তো তাহলে ভোল্টেজের ভ্যালু আর কারেন্টের ভ্যালুকে এরকম বাড়াইলে কমাইলে তখন কি হয়, চারটা কয়েল কোথায় মাহফুজ, এই যে নিচের পিকচারটা, এই যে এই পিকচারটায়, আচ্ছা নিচেরটা নেক্সট পেজে। নেক্সট পেজ, আচ্ছা এখানে এখানে মতো তোমার ট্রান্সফরমারের এখানে সেটআপটা এরকম যে তোমার দুইটা একসাথে মিলে, যে এখানের মধ্যে কি ল্যামিনেটেড যে আয়রন পোর্টটা আছে, এটার এক এন্ডে ওরকম নাম্বার অফ টার্নস বাড়ানোর জন্য ওরকম আমাদের চারটা কয়েলের মতো দেখাইছে, কিন্তু কানেক্ট করে আমাদের যে ল্যামিনেটেড আয়রনের যে কোরটা থাকে ওটার দুইটা এন্ডে, বুঝছো? তো এখানে দুইটা মিলে এক সাইডে প্রাইমারি আর দুইটা মিলে এক সাইডে সেকেন্ডারি, এরকম টাইপের কিছু, বুঝছো? ওকে স্যার। আচ্ছা, তো তাহলে পরে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়াল ডিজাইনটা কেমন ওই জিনিসটা আমাদের এখন দরকার নেই এমনিও, কিন্তু কয়েল থাকবে আমাদের বেসিক্যালি দুইটা, কি কি, প্রাইমারি আর সেকেন্ডারি। ঠিক আছে মাহফুজ? জি স্যার। তো এখন এখানের মধ্যে কাজটা কি, মেইন কাজটা হলো, আমরা তো মাত্র দেখলাম যে নাম্বার অফ টার্নস যত বাড়াবো তত কি হয়, ভোল্টেজের ভ্যালু বাড়ে, তাই না? তো এখন আমরা এমন কাজটা করি যে জেনারেটর থেকে যে কারেন্ট প্রডিউস করলাম এটা কি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্টটাকে কি করলাম, প্রাইমারি কয়েলে ইনপুট দিলাম। এখন প্রাইমারি কয়েলে যদি অল্টারনেটিং কারেন্ট ফ্লো করে, হোয়াট উইল হ্যাপেন, এখানে তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এখানে তো আমাদের ম্যাগনেটও মুভ করতেছে না, ওয়্যারও মুভ করতেছে না। তো তাহলে ইন্ডাকশন কিভাবে হয়, ইন্ডাকশনটা হয় এই ম্যাজিকে। কি ম্যাজিক, এটা তো অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে কি, তার নিজে নিজেই কারেন্টের ভ্যালু কি করবে, তার ডিরেকশন চেঞ্জ করবে। আর কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেও কি করবে, কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ হয় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না বৃষ্টি? অল্টারনেটিং কারেন্টে কারেন্টের ডিরেকশন যে একবার পজিটিভ থেকে নেগেটিভ ওরকম বারবার যে চেঞ্জ হইতেছে, পার সেকেন্ডে অনেকবার ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হইতেছে, সো তখন কি হবে, কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও কি হইতে থাকবে, চেঞ্জ হইতে থাকবে। তো এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, প্রাইমারি কয়েলের চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটা সেকেন্ডারি কয়েলটার মধ্যে কাট হয়। তো তখন সেকেন্ডারি কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে। তো সেকেন্ডারি কয়েলের মধ্যে নাম্বার অফ টার্নস যদি বেশি হয় তো তখন কি করবে মাহফুজ, সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস বেশি হইলে ওখানে ভোল্টেজ হবে বেশি। তো তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বেশি, প্রাইমারি কয়েলের ভোল্টেজ কম। তো সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বেশি আর প্রাইমারি কয়েলের ভোল্টেজ কম, এটাকে আমরা কি বলি, স্টেপ আপ ট্রান্সফরমার। যেই ট্রান্সফরমারে ভোল্টেজের ভ্যালু বাড়ায় দেওয়া হয় ওই ট্রান্সফরমারকে আমরা বলি স্টেপ আপ। আর যে ট্রান্সফরমারে ভোল্টেজের ভ্যালু কমায় দেওয়া হয় ওইটা কিভাবে, প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস বেশি আর সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কম। এই যে পিকচারটা দেওয়া আছে এরকম, যে প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস বেশি, সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কম। তো তখন কি হবে, সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কম দেখে ওখানে ভোল্টেজ কম। তো তার মানে ভোল্টেজ কম মানে কি হবে, কারেন্ট বেশি হবে। কয়েকজনের কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা ভোল্টেজ কম হলে কারেন্ট কেন বেশি? দেখো, পাওয়ার ইনপুট ইজ ইকুয়াল টু পাওয়ার আউটপুট, রাইট? সো পাওয়ার তো কনস্ট্যান্ট, তো পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। তো পাওয়ার যদি কনস্ট্যান্ট হয়, তো এটা যদি কনস্ট্যান্ট হয় তো তার মানে কি, একটা বাড়লে পরে আরেকটা কি করবে, কমে যাবে।
তো তার মানে ভোল্টেজ কমাই দিলে কারেন্ট বাড়বে, ভোল্টেজ বাড়াই দিলে কারেন্ট কমে যাবে, এমন টাইপের ব্যাপার। তো এর জন্য আমরা কাজটা কি করি, জাস্ট আউটসাইড পাওয়ার স্টেশন, যে পাওয়ার স্টেশনের জাস্ট বাইরে ভোল্টেজটাকে বাড়াই দেই, কারেন্টটাকে কমাই দেই। কেন? কারেন্ট বেশি হলে তো হিটিং ইফেক্ট অফ কারেন্ট বেশি হবে, তো এর জন্য আমাদের ট্রান্সমিশনে যে এত লম্বা ডিসটেন্স যে ট্রাভেল করবে, এই ইলেকট্রিসিটি ট্রান্সমিশনে অনেক অনেক এনার্জি লস হয়ে যাবে, যেটা আমরা চাই না। এর জন্য আমরা কি করি, ভোল্টেজের ভ্যালুটা বাড়াই দেই, তো তখন যেন হিটিং ইফেক্ট অফ কারেন্টটা কম হয়। দেন বাসাবাড়ির কাছে এসে তখন আবার কি করি, উল্টা কাজটা করি, যে ভোল্টেজটাকে কমাই দেই, বিকজ হাই ভোল্টেজের শক খাইলে বাসাবাড়িতে আমাদের অনেক ডেঞ্জার হতে পারে, যে আমরা শক খাইলে মারা যেতে পারি এত হাই ভোল্টেজে। তো এর জন্য কি করা হয়, বাসাবাড়ির কাছে এনে ভোল্টেজটাকে ডাউন করে দেওয়া হয়, ইউজিং হোয়াট, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এরকম হলো ব্যাপারগুলা। এন্ড দেন এই ফর্মুলা গুলা তো তোমরা সবাই পারো, যে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল divided by number of turns in secondary coil is equal to voltage in primary coil divided by voltage in secondary coil, right? Or I the VPIP is equal to VSIS. এটা হলো যে কি, ইনপুট পাওয়ার is equal to আউটপুট পাওয়ার। আর এখানে হলো নাম্বার অফ টার্নস এর সাথে ভোল্টেজের যে রিলেশনটা আছে না, যে নাম্বার অফ টার্নস বেশি হলে ভোল্টেজ বেশি, নাম্বার অফ টার্নস কম হলে ভোল্টেজ কম। সো এই সব ব্যাপারগুলা, তো এইগুলা ছিল আমাদের মোরলেস এই টপিকের ডিসকাশন। আমরা দেখি কি কি বলছে। ডেসক্রাইব দ্য জেনারেশন অফ ইলেকট্রিসিটি বাই দ্য রোটেশন অফ আ ম্যাগনেট, কি বলে, ম্যাগনেট উইদিন আ কয়েল অফ ওয়্যার এন্ড আ কয়েল অফ ওয়্যার উইদিন আ ম্যাগনেটিক ফিল্ড। তো এই দুটোটাই আমরা দেখছি, যে ম্যাগনেটটাকে ফিক্স রেখে কয়েল অফ ওয়্যার মুভ করাবো, আর কয়েল অফ ওয়্যারকে ফিক্স রেখে ম্যাগনেটিক ফিল্ড মুভ করাবো বা ম্যাগনেটকে মুভ করাবো। দেন ট্রান্সফরমারের স্ট্রাকচার, যে কি থাকবে, তার সফট আয়রন কোর থাকবে, দুইটা কয়েল অফ ওয়্যার থাকবে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, এমন। এরপরে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, লার্জ স্কেল ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের কাজে কিভাবে আসে, মাত্র বললাম যে জাস্ট আউটসাইড পাওয়ার স্টেশন স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব, তাহলে যেন ভোল্টেজটাকে বাড়ায় দেয়, তো তখন কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্টের থ্রুতে এনার্জি লস কম হবে, এন্ড ভাইস ভার্সা। দেন এই VP by VS is equal to NP by NS, আর VPIP is equal to VSIS। এগুলো হলো ট্রান্সফরমারের ইকুয়েশন, যেগুলো রিলেটেড আমাদের ক্যালকুলেশন আসে, রাইট? So this is all about magnetism. তো ম্যাগনেটিজম টপিক গুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? Sir, clear. No, sir. ওকে, সো তাহলে ম্যাগনেটিজম নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে, তো তাহলে পরে দ্যাটস ভেরি গুড। তো আমরা আজকে রাতে ম্যাগনেটিজমের ওয়ার্কশিট গুলো দিয়ে দিব, এটা তোমরা ওয়েডনেসডে এর আগে সলভ করে রাখবা, দেন ওয়েডনেসডে তে আমরা ওটার সলিউশন করাবো, আর ফ্রাইডে তে তোমাদের ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমের উপরে কম্বাইন্ড টেস্ট। ওকে, সো তখন তোমাদের টেস্ট কপিটা তোমাদের কবে নিতে গেলে ভালো, ওয়েডনেসডে নিতে যেতে পারবা নাকি থার্সডে নিলে ভালো, কোনটা? Wednesday. ওয়েডনেসডে, ঠিক আছে। সো তাহলে ওয়েডনেসডে তে আমি তাহলে ওরকম প্রিন্টের জন্য পাঠিয়ে দেবো ওয়েডনেসডে এর আগে। ওকে, তো ওয়েডনেসডে যদি যাইতে না পারো থার্সডে যেও আনতে পারবা, সমস্যা নেই, ফ্রাইডের আগে আনলেই হবে, ঠিক আছে? ফ্রাইডেতে কয়টায় এক্সাম? ফ্রাইডেতে মেইনলি ওরকম আমরা সন্ধ্যার সময় নিতে চাচ্ছি, যে মাগরিবের নামাজের পরে, লাইক 6:50 তো আজান দেয়, তো তাহলে নামাজ পড়ে 7টা বাজে আমরা শুরু করতে পারি ফ্রাইডে। 7টায় কি কোনো ক্লাস টাস নাই তো নাকি? ফ্রাইডে 7টায়? No, sir. ওকে, সো তাহলে ফ্রাইডে 7টা বাজে আমাদের ওই টেস্টটা হবে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। Assalamu alaikum, sir.